রাজস্থান এক সোনালী স্বপ্ন, যেখানে মরুর বিশাল ঢেউ বয়ে নিয়ে চলে শতাব্দীর গল্প, আর সময় থমকে দাঁড়িয়ে শোনে রাজাদের হারিয়ে যাওয়া কাহিনী। বিস্তীর্ণ আকাশের নিচে ঝলমলে রোদ এসে পড়ে প্রাচীন প্রাসাদের পোড়া দেওয়ালে, যেখানে প্রতিটি ইটের ফাঁকে লুকিয়ে আছে কোনো এক বিস্তৃত অধ্যায়। এই অপরূপ সৌন্দর্যের মাঝেই দাঁড়িয়ে ছিল ঠাকুর মহল, এক অভিশপ্ত পরিত্যক্ত প্রাসাদ, যার সম্পর্কে মানুষের মনে গুঞ্জন ছিল বহুদিন ধরে। কেউ বলে সেখানে রাতের আঁধারে ফিসফিস করে ওঠে অজানা কণ্ঠস্বর, আবার কেউ বলে সোনালী চোখওয়ালা পাথরের মূর্তিগুলো নীরবে পাহারা দেয়, যেন তারা সবকিছু দেখছে, সবকিছু জানে। আর যারা ভুল করে সেই মহলে প্রবেশ করেছে তারা আর কখনো ফিরে আসেন। কিন্তু অর্জুন কুসংস্কার মানে না, ভূতের গল্পেও তার বিশ্বাস নেই। সে এসেছে অন্য এক কারণে, উত্তর খুঁজতে, এমন এক রহস্যের উত্তর যা তাকে নিয়ে যাবে শতাব্দী প্রাচীন এক অভিশাপের গভীরে। সেখানে অতীত কেবল স্মৃতির পাতায় লেখা নেই, বরং শ্বাস নেয়, বেঁচে আছে, আর অপেক্ষা করছে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, রাজস্থানের সুবর্ণ বালিয়ারির উপর লম্বা ছায়া ফেলছে। বিশাল মরুভূমি এক অনন্ত শূন্যতার মতো বিস্তৃত, যেখানে কেবল বাতাসের ঝাপটা আর পুরনো জিপের ক্যাঁচ কোঁচ শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। প্রাচীন এই ভূমি তার রহস্যগুলো অনেক গভীরে লুকিয়ে রেখেছে, যেন কেবল বাতাসই জানে সেগুলো। জিপের সামনের আসনে বসে থাকা অর্জুনের আঙুল হাঁটুর ওপর বিক্ষিপ্তভাবে টোকা মারছিল। তার তীক্ষ্ণ চোখ দূরের একটা অবয়বের দিকে স্থির, ঠাকুর মহল। একসময় দুর্দান্ত প্রাসাদ হলেও এখন সেটি পরিত্যক্ত, ভগ্নদশায় দাঁড়িয়ে আছে। চারপাশের নিস্তব্ধতা যেন এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি তৈরি করছে। পাশে বসা রাজেশ চশমাটা ঠিক করে দীর্ঘশ্বাস ফেল। এখনো বুঝতে পারছি না আমরা এটা করতে যাচ্ছি কেন, সে বিড়বিড় করল। অভিশপ্ত মহল, হারানো সম্পদ, ভূতের গল্প, এগুলো গ্রামবাসীদের ভয় দেখানোর পুরনো কৌশল ছাড়া আর কিছু নয়। অর্জুন হেসে ফেলল, কিন্তু দৃষ্টি সরাল না। গুজরাটের সেই হারিয়ে যাওয়া শহরটার কথাও তো সবাই মিথ্যা ভাবত, সে বলল গর্বিত গলায়। কিন্তু কে খুঁজে বের করেছিল? রাজেশ বিরক্ত মুখে বলল, হ্যাঁ হ্যাঁ তুই। কিন্তু অর্জুনের কণ্ঠ এবার একটু গম্ভীর হয়ে গেল। কিন্তু এটা ভিন্ন, এটা শুধু ইতিহাস নয়, এটা ব্যক্তিগত বিষয়। রাজেশ চুপ করে গেল। সে জানত অর্জুন কি বলতে চাইছে। 2 বছর আগে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ড কাপুর, অর্জুনের মেন্টর, এই মহলের মধ্যেই নিখোঁজ হয়েছিলেন। কেবল একটি রহস্যময় নোট পাওয়া গিয়েছিল, স্বর্ণ চোখের রহস্য জানলে মানুষ আর ফিরে আসেন। তারপর থেকে কেউ কোনো উত্তর খুঁজে পায়নি। জিপ এসে থামল বিশাল লোহার গেটের সামনে। হঠাৎ বাতাসের এক প্রবল ঝাপটায় চারপাশ ধুলোয় ভরে উঠল। ঠাকুর মহলও দাঁড়িয়ে আছে, যেন এক ক্লান্ত দৈত্য। তার একসময়কার দুধসাদা দেয়াল এখন ফাটলে ভর্তি, লতাপাতা উঁচু হয়ে গিলতে চাইছে। প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছে একজন মহিলা, গা লাল শালে মোড়ানো। সে এক দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়েছিল। মীরা, অর্জুন ডাকল। মীরা ধীরভাবে মাথা নেড়ে বলল, তোমাদের আসা উচিত হয়নি। রাজেশ গেটের দিকে তাকিয়ে ফিসফিস করল, বাহ, দারুণ অভ্যর্থনা। মীরা এবার আরেকটা কথা যোগ করল, কণ্ঠে চাপা ভয়ের ছোঁয়া। গল্পগুলো মিথ্যে নয় অর্জুন, মূর্তিগুলো, সবকিছু দেখছে। মহলের ভেতরে ঢুকতেই যেন সময় থমকে গেল। বাতাসে ধুলো আর পুরনো দিনের এক চাপা গন্ধ। ছাদের ঝাড়বাতিগুলো সময়ের সাথে ঝুলে পড়েছে, যেন কঙ্কালের মতো নিঃসার। দেওয়ালের উপর ঝুলে থাকা ছেঁড়া ট্যাপেস্ট্রিগুলো যেন নিজেদের অতীত লুকিয়ে রাখছে। হলঘরের করিডোর ধরে হাঁটতেই তারা দেখল সোনালী চোখের মূর্তি। প্রাচীন পাথরের তৈরি এসব মূর্তি করিডোরের কোণে দাঁড়িয়ে আছে, যেন নীরব প্রহরী। কিন্তু ওগুলোর চোখ যেন জীবন্ত, স্বর্ণের মতো চকচক করছে, কিন্তু তাতে এক অস্বাভাবিক অনুভূতি লুকিয়ে আছে। রাজেশ গলা শুকিয়ে বলল, এগুলো ভীষণ অস্বস্তিকর। অর্জুন সামনে এগিয়ে একটা মূর্তির কাছে গেল, হাত বাড়িয়ে স্পর্শ করল। নিখুঁত কারুকাজ, যেন মানুষের মুখ হুবহু কেটে বসানো হয়েছে। ঠিক তখনই একটা ঠান্ডা ফিসফিস আওয়াজ তার কানে এল, তোমাদের আসা উচিত হয়নি। অর্জুন চমকে তাকাল। পেছনে কেউ নেই। মীরা ফিসফিস করে বলল, ওরা অন্ধকার প্রবেশকারীদের পছন্দ করে না। রাজেশ কাঁধ ঝাঁকাল, আচ্ছা, কেউ যদি ভূত বলে ভয় দেখাতে চায় তাহলে এখনই সুযোগ। কেউ হাসল না। অবশেষে বিশাল এক হলঘরে এসে অর্জুন থমকে দাঁড়াল। সামনের দেওয়ালে ঝুলছে বিশাল এক রাজকীয় পরিবারের ছবি। নিচে লেখা, রানা ভৈরব সিংহ ও পরিবার,
1826। অর্জুনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছবির মানুষগুলোর চোখ সোনালি। ঠিক তখনই বাতাস প্রবল বেগে বইতে লাগল। সমস্ত মোমবাতি নিভে গেল। পুরো হলঘর কালো অন্ধকারে ডুবে গেল। তারপর একটা গভীর বিষণ্ণ কণ্ঠ শোনা গেল, সত্য খুঁজে বের করো, না হলে আমাদের মতো ভাগ্য বরণ করবে। অর্জুন একটা পুরনো চামড়ার ডায়েরি পেল, যার গায়ে রাজপরিবারের সিলমোহর। সত্য ধীরে ধীরে প্রকাশ পেল। এই মূর্তিগুলো সাধারণ পাথরের ছিল না, এগুলো ছিল কারাগার। প্রতিটি সোনালী চোখের ভেতরে বন্দী ছিল একটা আত্মা। রাজপরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তাদের সবাইকে হত্যা করে তাদের আত্মাকে অভিশপ্ত ধনসম্পদের পাহারাদার বানানো হয়েছে। মীরা কাঁপা গলায় বলল, ওরা আমাদের ভয় দেখাচ্ছে না অর্জুন, ওরা মুক্তি চায়। ঠিক তখনই একটা বিকট শব্দ হল। চারপাশের মূর্তিগুলো নড়তে শুরু করল। সোনালী চোখগুলো একসঙ্গে জ্বলে উঠল যেন আগুনের শিখা। রাজেশ আতঙ্কে চেঁচিয়ে উঠল, অর্জুন, যা করবি জলদি কর। অর্জুন বুঝে গেল। মীরা, মুক্তির উপায় কি? মীরা দ্রুত একটা পুঁটলি বের করল। ধনরত্নটা ওদের ফিরিয়ে দিতে হবে। অর্জুন বুকের গভীর থেকে নিঃশ্বাস নিয়ে অভিশপ্ত ধনরত্নটাকে উঁচু করল, তারপর মাটিতে নামিয়ে দিল। একটা বিকট চিৎকার। প্রেতাত্মাগুলো কেঁদে উঠল। ধীরে ধীরে সোনালী কুয়াশা মিলিয়ে গেল। এক এক করে মূর্তির চোখের আলো নিভে গেল। তারপর সম্পূর্ণ নীরবতা। বাইরে এসে রাজেশ দীর্ঘশ্বাস ফেলল। কোনো ধনরত্ন পেলাম না, শুধু ভূত আর মৃত্যু ভয়। অর্জুন মৃদু হাসল। সবকিছুর মূল্য টাকা দিয়ে হয় না রাজে। মীরা পিছনে ফিরে একবার মহলের দিকে তাকাল। তুমি ওদের মুক্তি দিয়েছ অর্জুন, কিন্তু ওরা তোমাকে মনে রাখবে। জিপ ধীরে ধীরে দূরে চলে গেল। ঠাকুর মহল স্থির দাঁড়িয়ে থাকল। একটি মাত্র মূর্তি দরজার পাশে দাঁড়িয়ে একবারের জন্য চোখ খুলল। সোনালী আলোয় ঝলসে উঠল। তারপর চিরতরে বন্ধ হয়ে জিপটি ধুলো মাখা পথ ধরে এগিয়ে চলল। ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে যেতে লাগল বিশাল ঠাকুর মহলের অবয়ব। বিস্তীর্ণ সোনালী বালিয়াড়ির মধ্যে যেন তা গলে মিশে গেল। মরুভূমির বাতাস ফিসফিস করে বইছিল, যেন অতীতের প্রেতছায়াগুলোকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। তবু যা তারা প্রত্যক্ষ করেছিল তার ভার তাদের অস্তিত্বে রয়ে গেল, এক অদৃশ্য অভিশাপের মতো। রাজেশ পেছনে হেলান দিল, ক্লান্ত চোখে কপালে হাত রাখল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসতে চাইলেও তার কণ্ঠে শ্রান্তি ঝরে পড়ল। জানিস, সে ফিসিস করে বলল, পরের বার যদি আবার আমাকে কোনো অভিযানে টানতে হয়, দয়া করে নিশ্চিত করিস যেন সেটা ভূতুড়ে প্রাসাদ আর অভিশপ্ত আত্মাদের নিয়ে না হয়। তার কথার মাঝে মজার ছোঁয়া ছিল, কিন্তু ভয়ের এক ক্ষীণ সুর তবুও লুকিয়েছিল সেখানে। অর্জুন নীরবে বসেছিল পাশে, হাত বুলিয়ে চলছিল কোলে রাখা পুরনো চামড়ার বাঁধানো একটি জার্নালের উপর। ধূলিধূসর পাতাগুলোর মধ্যে ছিল এক হারিয়ে যাওয়া যুগের চূড়ান্ত স্বীকারোক্তি, বিশ্বাসঘাতকতা, লোভ আর ন্যায়বিচারের জন্য এক অসহায় আর্তনাদ। যুগ যুগ ধরে সত্য চাপা পড়েছিল ইতিহাসের ধুলোর নিচে, কিন্তু আজ অবশেষে ঠাকুর মহলের অশান্ত আত্মাগুলো মুক্তি পেয়েছে। মীরা নিঃশব্দে বসেছিল পিছনের আসনে, জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করেছিল অসীম মরু প্রান্তরের দিকে। তার মুখভঙ্গি পড়া কঠিন ছিল। সব অভিশাপ ফিকে হয়ে যায় না, সে মৃদু স্বরে বলল, যেন নিজের কাছেই কথা বলছে। কিছু কিছু কেবল গল্প হয়ে যায়। তার কণ্ঠের প্রতিধ্বনি বাতাসে মিলিয়ে গেল, অথচ যেন সময়ের গভীরে গেঁথে রইল কথাগুলো। জিপ যখন মরুভূমির সীমানার কাছে পৌঁছাল, তখন পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়েছে। স্বর্ণ আর রক্তিম রঙে রাঙানো আকাশ যেন ঘোষণা করল এক নতুন দিনের সূচনা, একটি দিন যা গত রাতের বিভীষিকা থেকে মুক্ত। উষ্ণ রোদ্দুর আশ্বাসের মতো লাগা উচিত ছিল, সমস্ত ভয় ও অস্থিরতা দূর করে ফেলার কথা ছিল। কিন্তু অর্জুনের মনে কেমন একটা অস্বস্তি কাজ করল। অজানা এক অনুভূতি তাকে বাধ্য করল ফিরে তাকাতে। দূরে বালিয়াড়ির ও প্রান্তে ঠাকুর মহল স্থির দাঁড়িয়েছিল, নিঃসঙ্গ ও নীরব। তার একসময়ের জাঁকজমকপূর্ণ প্রাচীরগুলো এখন জীর্ণ ও পরিত্যক্ত। কিছু যেন বদলে গেছে, কিছু একটা নেই। মূর্তিগুলো, যে নিঃশব্দ প্রহরীরা করিডোরের সারিতে দাঁড়িয়েছিল, যাদের সোনালী চোখের দৃষ্টি যেন যুগ যুগ ধরে এক অদৃশ্য যন্ত্রণা বহন করে চলেছিল, তারা আর নেই। ঠান্ডা স্রোত বয়ে গেল অর্জুনের শির দাঁড়াবে। তারা কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি তারা শুধু অন্য কোথাও চলে গেছে? মরুভূমির বাতাস হাহাকার করে উঠল, ধুলোর ঝড় তুলে যেন এক অদৃশ্য উত্তর ফিস করে বলল, যা অর্জুন শুনতে পেল। রাজেশ পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলল। অর্জুনের অস্বস্তি তার চোখ এড়িয়ে গেল। চল এবার বাড়ি ফিরি বলে সে আলস্য ভরে শরীরটা টানটান করল।
অর্জুন এক মুহূর্তের জন্য দেরি করল, শেষবারের মতো মহলটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল। অতীত হয়তো মুক্ত হয়েছে, কিন্তু সত্যিই কি সব শেষ? সময়ই তার উত্তর দেবে। আর সূর্য যখন আরও উঁচুতে উঠল, সোনালি আলো ছড়িয়ে দিল বিস্তীর্ণ বালিয়াডির উপর, মরুভূমি আবারও তার রহস্যগুলোর দরজা বন্ধ করে নীল চিরকালের জন্য।